বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র অপপ্রচারের অভিযোগ, জবরদস্তিমূলক দাবি মেনে না নেওয়ার হুঁশিয়ারি। ঐক্য ধরে রাখলে জনরায় ধানের শীষে আসবে বললেন তারেক রহমান। রাষ্ট্র নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্য কোটা বাতিল দাবিতে অনশন, উপ উপাচার্যকে অবরুদ্ধের চেষ্টা শিক্ষার্থীদের। 24 দফা ইশতেহার শিবিরের। পূর্বশত্রুতায় চুয়াডাঙ্গায় মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রমরমা ব্যবসা, চট্টগ্রামে রোগীকে জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়, রাজনৈতিক প্রভাবে মানছে না নীতিমালাও। প্রকৃতিতে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা, রংতুলিতে প্রতিমা পাচ্ছে দেবীরূপ, মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। কাল মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও ধীরে ধীরে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর আগে সম্মেলনে দলের নেতারা বলেন, বিএনপিকে জড়িয়ে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজন স্থলে আসেন জেলার 21টি ইউনিটের নেতাকর্মীরা। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ঘিরে নানা অপপ্রচার ও মিথ্যাচার চলছে। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসত্য বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। দুর্নীতির আশ্রয় যেন কেউ নিতে না পারে, সে যে দলেরই হোক, সেটা আপনারা সজাগ সতর্ক থাকবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ আছে যে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এই কথাগুলো মাথায় রাখবেন, নিজেদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে। কেউ যেন দলকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। তারেক রহমান আরো বলেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ। রাষ্ট্র নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্য কোটা বাতিল দাবিতে অনশনে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যকে অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এদিকে ক্যাম্পাসে গণসংযোগ করছেন ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। 24 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। রাষ্ট্র নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখন পোষ্য কোটা ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলনে অবরোধের চেষ্টা করা হয় উপ উপাচার্যকে। পোষ্য কোটা বাতিলের দাবিতে শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে প্রশাসন ভবনের সামনে উপ উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিনের গাড়ি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর গাড়ি থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনে প্রবেশ করার চেষ্টা করলে সেখানেও তাকে বাধা দেয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা ধস্তাধস্তি করে জরুরি ভবনের ভেতরে প্রবেশ করেন উপ উপাচার্য। সব কমিউনিটির সকলের সাথে আলাপ আলোচনা করেই এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন পর্যালোচনা করেই
যে সকল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোটা ছিল বাতিল করেছে তারা কীভাবে সমাধান করেছে সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সকালে নির্বাচনের ইশতেহার ঘোষণা করে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী। পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত। এদিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য প্যানেলের বিভিন্ন পদে নির্বাচন করা প্রার্থীরাও ক্যাম্পাসে গণসংযোগ করেন। দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে সেটা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা যারা নতুন প্রজন্ম তারা আমরা ভোটের অধিকার প্রয়োগ করবো আগামী 25 তারিখ। তফসিল অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাকসু নির্বাচনের প্রচারণা। এরপর 25 সেপ্টেম্বর ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময় আরও থাকছে। মাদক অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজিরবিহীন নজরদারি, রাডার, ড্রোন, থার্মাল ক্যামেরার আওতায় নাফ নদীর জেটি, সক্ষমতা বাড়ার দাবি বিজিবির। যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগের উদ্বোধনকালে তিনি একথা বলেন। গ্রাফিতিতে এক জায়গা পেয়েছে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা রিকশা চালক মোহাম্মদ সুজন, আন্দোলনে নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরে শহীদ আবু সাইদ ও নিহত শহীদ গোলাম নাফিজ। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল। এই প্রজন্ম, আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। নির্বাচনের আগে গুজব এবং অপতথ্যের ছড়াছড়ি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দুপুরে গাজীপুরের মৌচাকে তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বরি 2025-এ যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় জাতীয় নির্বাচন স্কাউটদের কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। সরকার চাইলেই সোশ্যাল মিডিয়ার যে কোনো কন্টেন্ট ডাউন করে দিতে পারে না, সরকার শুধুমাত্র প্ল্যাটফর্মকে রিকোয়েস্ট করতে পারে। তো সেই দিক থেকে আমরা যদি আমাদের প্রশাসনকে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে যদি এই ট্রেনিংগুলো এবং সচেতনতার মধ্যে আনতে পারি, আমি মনে করি যে নির্বাচনের উপলক্ষে তারা আমাদেরকে আরও ভালো সেবা দিতে পারবেন। মরদেহ পরিবহন নিয়েও চট্টগ্রামে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রমরমা ব্যবসা। রোগী ও স্বজনদের জিম্মি করে আদায় করছে কয়েক গুণ বেশি ভাড়া। নানা সংস্থার সমন্বয়ে নীতিমালা করলেও তোয়াক্কা করছে না রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালী সিন্ডিকেট। নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ছদ্মবেশে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে হাজির টিয়া রঙের টি শার্ট পরা এক দালাল সহ কয়েকজন জানান বাইরে থেকে আসা এই অ্যাম্বুলেন্স ভাড়া করা যাবে না। পরে ক্যামেরা দেখেই পালিয়ে যায় সে, দেন হুমকিও। পরে রোগীর স্বজন সেজে কয়েকজনকে পাঠানো হয় অ্যাম্বুলেন্স ভাড়া করতে। চালকরা জানান সমিতিতে গিয়ে আগেই দিতে হবে সিরিয়াল। নানা জেলা উপজেলা থেকে আসা চালকরা জানান হাসপাতাল কেন্দ্রিক সিন্ডিকেটের কারণে রোগী বহন করতে পারেন না তারা। বাইরে টুল আছে, এগুলো টুলে যা করবে তা করবে, এটা আপনারা সংবাদ করেও লাভ নাই, সংবাদ করেও লাভ নাই। এবার গন্তব্য অ্যাম্বুলেন্স সমিতির অফিসে। সেখানে দেখা মিলে টি শার্ট পরা ওই দালালের। নিয়ম অনুযায়ী ভাড়ার তালিকা টাঙানোর কথা থাকলেও নেই। রোগীর স্বজনরা বলছেন নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে বেশি টাকা। 22,000 টাকা বলছে। শায়েস্তাগঞ্জ এমনি ভাড়া 15,000 হবে। আমাদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা বাধা দিব কেন?
আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে গাড়ি নিতে পারেন। এদিকে রোগী ভোগান্তি ও সিন্ডিকেট ঠেকাতে গত 18 জুন সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সহ সব সংস্থার সমন্বয়ে রোগী ও লাশ বহনের নীতিমালা করা হয়। তবে তা মানছে না রাজনৈতিক প্রভাব বলয়ে থাকা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। যদি কোনো অনিয়ম পায় ওরা আমাদেরকে জানায়, তখন সেক্ষেত্রে আমরা ওদেরকে ডেকে নিয়ে আসি। তখন আমরা তাদের লাইসেন্স বাতিল করার জন্য বিআরটিএকে অনুরোধ করি। অভিযোগ রয়েছে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী সহ স্থানীয় রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে অ্যাম্বুলেন্স ব্যবসা। সমিতিতে তাদের সবার আছে একাধিক নিজস্ব অ্যাম্বুলেন্সও। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমার থেকে মাদক, অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সার্ভেলেন্স রাডার, থার্মাল ক্যামেরা এবং ড্রোনের সমন্বয়ে সাজানো হয়েছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারি থেকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সোজাউদ্দিন রুবেল। নাপ নদীর জেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি 5 কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম। শুধু জেটি ঘাটেই নয়, নাপ নদীর 33 কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে 6টি সার্ভেলেন্স রাডার। ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব। প্রত্যেকটা নৌকার অবস্থান জানি এবং সহজে আমাদের টহল পাড়িকে সেই অবস্থানটা বলার পরে তারা সহজেই দৌড়তে পারে, যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না। শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনি থার্মাল ক্যামেরায় অন্ধকার রাত কিংবা বৈরী আবহাওয়াতেও 2 কিলোমিটার এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি। যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। নাপ নদী বা বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শতাধিকের বেশি জেলে এখনও রয়েছে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিনই ঢুকছে মাদকসহ নিষিদ্ধ দ্রব্য, আর শঙ্কা তৈরি হয়েছে অস্ত্র প্রবেশের। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্তে সক্ষমতা বেড়েছে দাবি বিজিবির। প্রযুক্তির সক্ষমতার কারণে আমরা নাফ নদীতে দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম দমনে আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। সীমান্ত সুরক্ষায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 3টি ব্যাটালিয়ন। মাদক, মানব পাচার কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ যা ঠেকাতে সক্ষম হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাব নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরও থাকছে। আগামী মাসে 2টি নতুন জাহাজ যুক্ত হচ্ছে শিপিং কর্পোরেশনের বহরে। চলতি বছরে আরও 3টি কেনার প্রক্রিয়া শেষ করার নির্দেশ। সমুদ্র পরিবহনে গতি বাড়ার আশা। মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে সৌদি আরব থেকে মাতবরচর ইউনিয়নের মোড়লকান্দি গ্রামে নিজ বাড়িতে আসেন মিসবাহার মোড়ল। পরে রাত 2টার দিকে মোটরসাইকেল করে পাশের সন্ন্যাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী মিনারা ও সন্তানের সঙ্গে দেখা করার জন্য রওনা হন। পথে মোটরসাইকেলটি একটি নির্মাণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে গর্তের মধ্যে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। মাদারীপুরের শিবচরে বাংলাদেশ রেলওয়ের জমি সরকারি ফি দিয়ে বৈধভাবে দোকান নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন রাসেল মিয়া ও সেলিম রেজা নামে 2 ব্যক্তি। তবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এর প্রতিবাদে বিকেলে পাঁচচর বাজার রেল ব্রিজের নিচে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এ সময় তারা অভিযোগ করেন, সরকারি জমি হরিলুট হচ্ছে বলে একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচার চালাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি নজরে এনে এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রাসেল মিয়া ও সেলিম রেজা। চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে প্রায় 22 কেজি ওজনের ব্রিটিশ আমলের ভারতীয় রুপি পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, সকালে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের সাইকেল হাট নিজের জমিতে
দোকানঘর নির্মাণের জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটাচ্ছিলেন শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি। এক পর্যায়ে ড্রেজার মেশিন একটি পিতলের কলস উঠে আসে। খবর পেয়ে পুলিশ কলসটি জব্দ করে স্থানীয় সংবাদকর্মীদের সামনে খুলে রূপার মুদ্রা ওজন করে। 1861টি মুদ্রার ওজন হয় প্রায় 21 কেজি 900 গ্রাম। ওই রূপার মুদ্রাগুলো ছিল 1865 সাল থেকে 1902-1910 সালের মধ্যকার। চট্টগ্রাম বন্দরের শুল্ক কার্যকর 1 মাস পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। একই সঙ্গে বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটর নিয়োগের বিকল্প নেই বলেও জানান তিনি। এদিকে জাতীয় স্বার্থের কথা চিন্তা করে এমপি কোটায় আনা 30টি গাড়ি সরকারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কর্তৃক আয়োজিত কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট প্রসপেক্টস প্রবলেমস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী সিনিয়র সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বন্দরের চেয়ারম্যান ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বন্দর সংশ্লিষ্টরা বছরের পর বছর ধরে পড়ে থাকা নিলামযোগ্য কন্টেইনারের স্তূপ, বন্দরের সক্ষমতা, অফডক সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত নতুন মাশুল বাড়ানোর বিষয়টিও উঠে আসে আলোচনায়। নৌ উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের ট্যারিফ 1 মাস পেছানোর সিদ্ধান্তের কথা জানান। সেই সঙ্গে আন্তর্জাতিক অপারেটরদের না আনলে বন্দরের যেমন উন্নয়ন হবে না, তেমনি বর্তমান সরকারের আমলে বন্দরের অনেকাংশে উন্নতি হয়েছে বলেও জানান তিনি। শিগগিরই বে টার্মিনালে চুক্তি হবে বলেও জানান নৌ উপদেষ্টা। নভেম্বরের মধ্যে আমরা সাইন করতে পারবো। বে টার্মিনাল তো বাই ডিসেম্বর, আশা করি ডিসেম্বর না, বাই ডিসেম্বর আমরা করতে পারবো। যত ধরনের ডিজিটালাইজেশন এবং গ্রিন করিডোরে আমাদের ওপেন করার জন্য যে সমস্ত বাস্তবমুখী কাজগুলো করার দরকার, পোর্টে সেই কাজগুলো আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকে এমপি কোটায় আনা বিলাসবহুল 30টি গাড়ির বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। নিলাম করলে দাম উঠে খুব অল্প, আবার সরকারকে দাম দিয়ে এসব গাড়ি কিনতে হয় উল্লেখ করে তিনি বলেন, 30টি গাড়ি সরকারের পরিবহন পুলকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ন্যাশনাল ইন্টারেস্ট চিন্তা করে আমরা এই গাড়িগুলো সরকারের পরিবহন পুলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 30টা গাড়ি সিদ্ধান্ত হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনারের ধারণ ক্ষমতা 59,000। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে গতি আনতে আগামী মাসে নতুন 2টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে 1700 কোটি টাকায় আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে বিএসসিকে নির্দেশ দিয়েছে সরকার। আগামী অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে চীনে তৈরি 2টি বাল্ক ক্যারিয়ার। নিজস্ব অর্থায়নে বিএসসি জাহাজ 2টি কিনল। এ নিয়ে আগামীকাল রোববার সম্পন্ন হবে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 3টি নতুন জাহাজ কিনতে সরকার বিএসসিকে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে 1700 কোটি টাকার এই 3টি জাহাজের দাম পরিশোধে এগিয়ে এসেছে সরকার। তবে দামের ছোট্ট একটি অংশ পরিশোধ হবে বিএসসির নিজস্ব তহবিল থেকে। যে কোম্পানি সবচেয়ে ভালো অফার করবে বেসড অন টেকনিক্যাল অফার অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল অফার, দুইটা কম্বাইন করে যে টেন্ডারার বেস্ট টেন্ডার হবে তার কাছ থেকে জাহাজ কিনবে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে সরকার হঠাৎ করে জাহাজ কেনার উপর 7.5% হারে শুল্ক আরোপ করে, আর এতেই বাংলাদেশি মালিকদের জাহাজ কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে শুল্ক আরোপ প্রত্যাহার করার পরপরই শুরু হয় জাহাজ কেনার নানা প্রক্রিয়া। গ্রেট রয়্যাল ওটিও প্রায় 65,000-এর কাছাকাছি ডেড ওয়েটের জাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1 সপ্তাহের মধ্যেই ভ্যানগার্ড মেরিটাইম 60,000 মেট্রিক টন বহন ক্ষমতার এমবি গ্রেট রয়্যাল নামে একটি বাল্ক ক্যারিয়ার এবং ওমেরা শিপিংয়ের 1,15,000 মেট্রিক টন বহন ক্ষমতার ওমেরা গ্যালাক্সি নামে মাদার ট্যাঙ্কার কিনতে যাচ্ছে। আর বিএসসি ডিসেম্বরের দিকে যে 3টি নতুন জাহাজ কিনবে তার মধ্যে 2টি বাল্ক ক্যারিয়ার এবং অপরটি হবে তেল পরিবহনের জন্য মাদার ট্যাঙ্কার। 5টা জাহাজ তো শুধু একটা ট্রেড করবে, মাল্টিপল ট্রেড করবে এবং এটার বেনিফিশিয়ারি মাল্টিপল ট্রেড হবে, বহুত ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে। যত বেশি জাহাজ আমাদের দেশি জাহাজ হবে
পতাকাবাহী জাহাজ হবে, সারা পৃথিবীতে যেমন আমাদের সুনাম বাড়বে, সেই সাথে সাথে আমরা অনেক বিপুল পরিমাণে আমাদের ডলার দেশের সস্যই হবে। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান আনটারে জাহাজের মালিকানায় থাকা দেশগুলির সবশেষ তালিকায় 35তম স্থান করে নিয়েছে বাংলাদেশ। অবশ্য এতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সমুদ্রগামী মাছ ধরা জাহাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যবসায়িক সুরক্ষা দেওয়ার জন্য পৃথক আইন রয়েছে, তারপরও বাড়ছে না বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মহালয়া তিথির মধ্য দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা রোববার। এর মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তুলির আঁচড়ে দেবীর রূপ দেওয়া হচ্ছে প্রতিমাকে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আকাশে সাদা মেঘের ভেলা, দিগন্তে কাশফুল। প্রকৃতি জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। দেবীর আগমনী বার্তায় আনন্দে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গা উৎসবে দুর্গার আগমন উপলক্ষে কুমারপাড়ায় সাজরব। সময় যত ঘনিয়ে আসছে, প্রতিমা শিল্পীদের কর্মব্যস্ততা ততই বাড়ছে। দেবী বরণের জন্য ভক্তরা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সার্বজনীন এ উৎসবে সবাই অংশগ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। 27 তারিখে আমরা প্রতিমা ডেলিভারি দিতে হবে। আমরা দিনে রাতে সবাই মিলে কাজকর্ম করতেছি। প্রতি বছরের মতো এবছরও আমাদের পুজোটা জাঁকজমকভাবে সম্পন্ন করতে চাচ্ছি। আমরা চাই সবাই মিলে একসাথে আনন্দ মেতে উঠে এবছর মাকে আরো বেশি ফুটিয়ে তোলার। সকল প্রকার নিয়ম মেনে এখানকার পুজো কার্যক্রমগুলো প্রতিপালিত হবে। এবছর গজে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। এর মধ্য দিয়ে ভক্তদের আশীর্বাদ করে যাবেন দশভুজা দেবী দুর্গা। বিশ্ব শান্তির কামনার জন্যই আমরা মায়ের কাছে সদা সর্বদাই প্রার্থনা করে থাকি। নিজস্ব পূজা মণ্ডপে, নিজস্ব উদযাপন কমিটির মাধ্যমে, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছি। স্থানীয় প্রশাসক বলছেন, পূজা মণ্ডপে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ইউনিফর্ম পুলিশ থাকবে 24 আওয়ার্স। প্রতিটা বাহিনী প্রত্যেকটা বিষয়ে, এই পূজা সংক্রান্ত প্রতিটা বিষয় তারা সতর্ক থাকবে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা করেছি। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হবে। 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা। দিনের আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়তে শুরু করেছে জেলার চারপাশ। আবহাওয়া অফিস বলছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির ঘরে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। নদীর তীর ছেয়ে গেছে সাদা কাশফুলে। মাঠে ধানের ডোগায় জমেছে শিশির বিন্দু। সকালে কুয়াশায় ঢাকা পড়তে শুরু করেছে পথ। সন্ধ্যার পরের ঠান্ডা অনুভূতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রকৃতির পালাবদলের এই চিত্র হিমালয় কন্যা পঞ্চগড়ের। শনিবার সকালে উত্তরের এই জনপদের পথঘাট হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢেকে যায়। সকাল 8টা পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ। আজকে তো দেখা যাচ্ছে কুয়াশা খুব বেশি দেখা যাচ্ছে। এবার মনে হয় কুয়াশা একটু বেশি হবে। এবার মনে হয় আগে ভাগে এবার আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকে তো কুয়াশা লাগিয়েছে প্রচুর। এবারকার মতো মনে হয় শীত বেশি হবে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে পাহাড়ি হিম বাতাসে নামতে শুরু করেছে কুয়াশা। আসলে বর্তমান তো আবহাওয়া মিশ্র চরিত্র দেখা যাচ্ছে, বুঝছেন না? কুয়াশা এবং আকাশে মেঘ আছে। মৌসুমী বায়ুটা কয়েকদিন থেকে সক্রিয় ছিল, এখন নিষ্ক্রিয়তার পথে। আর এটা কিন্তু ওই সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা। সকাল 6টা ছিল 25.2, তো মিনিমামটা হচ্ছে 24 থেকে 25-এর ঘরে আছে সর্বনিম্ন, আর সর্বোচ্চটা ছিল 29.9। আবহাওয়া অফিসের তথ্য বলছে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.9 ডিগ্রি রেকর্ড করা হলেও শনিবার সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.2 ডিগ্রি সেলসিয়াস। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র, অপপ্রচারের অভিযোগ, জবরদস্তিমূলক দাবি মেনে না নেওয়ার হুঁশিয়ারি। ঐক্য ধরে রাখলে জনরায় ধানের শীষে আসবে, বললেন তারেক রহমান। রাষ্ট্র নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্য কোটা বাতিল দাবিতে অনশন, উপ উপাচার্যকে অবরুদ্ধের চেষ্টা শিক্ষার্থীদের। প্রচারণায় ছাত্রদল, ইশতেহার শিবিরের।
এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন আফরোজা মুখোশী। ধন্যবাদ জাফর। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।